बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দ্য মিউজিক মেড মি ডু ইট নামের একটা বই পড়তেছি, ইন ডেপথ স্টাডি অফ মিউজিক থ্রু ইসলাম অ্যান্ড সায়েন্স, ডক্টর গহর মুশতাকের বই। যারা দুই চারজন নতুন থাকেন, প্রতিদিনই থাকেন, তো সেই হিসাবে একটু আপডেটিং আর কি। ডক্টর গহর মুশতাকের পিএইচডি 2001 সালে বায়োকেমিস্ট্রি এবং বায়োফিজিক্যাল কেমিস্ট্রিতে। এমনিতে দিনের কাজ করেন, জুমার খুতবা দেন, লেখালেখি করেন। আরো বই আছে, আরো 3টা বই আছে, মানে অন্তত এখানে লিস্টেড। গ্রোয়িং এ বিয়ার্ড, ইন লাইট অফ কোরআন সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্স একটা বই। একটা বই হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট হার্ট, দ্য পিওর হার্ট অ্যান্ড ইনসাইট ইনটু দ্য হিউম্যান হার্ট বেসড অন দ্য কোরআন সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্স। এটাও ইন্টারেস্টিং বই হবে আমার ধারণা, বিকজ হার্টে নিউরন আছে, আপনারা জানেন হয়তো। এই যে অন্তরের সাথে একটা ব্যাপার আছে না, মানে হার্টের সাথে ফিজিক্যালিও একটা ব্যাপার আছে, মানুষের ওয়েলবিং এর বা মানুষের চিন্তা ভাবনা বা ফিলিং এর। ইসলাম, আরেকটা বইয়ের নাম হচ্ছে ইসলাম, ইটস বিউটি অ্যান্ড উইজডম। 3টা বই আমার অবশ্য অন্যগুলো কালেকশনে নাই, চেষ্টা করবো ইনশাল্লাহ কখনো কালেক্ট করতে, আল্লাহ যদি হায়াত দেন। তো আজকে যে বইতে যে চ্যাপ্টারে ছিলাম, গতদিন আমাদের একটু ছোটখাটো একটু কথাবার্তার জন্য, এক্সট্রা কথাবার্তা বলাতে প্রোগ্রেসটা খুব ভালো হয় নাই। এমনিও প্রোগ্রেস এটা খুব ভালো না, কারণ এর বেশি একটা বাদ যাওয়া যায় না, যদিও আমি হাইলাইটেড অংশ পড়তে চেষ্টা করি। তো গতদিন যেখানে শেষ করছিলাম যে ব্রেন ওয়াশিং, কন্ডিশনিং এবং ইনডক্ট্রিনেশন যেটাকে আমরা বলি, এই কথাগুলোর সবকটার কাছাকাছি মানে মিনিংটা কি, মানে আপনি ইউজুয়ালি যেটা করতেন না, ইউজুয়ালি আপনার যেটা মাইন্ডসেট না, সেই জিনিসটা করানো আপনাকে, সেই মাইন্ডসেটে আপনাকে নিয়ে যাওয়া, সেই বোধ বুদ্ধিতে আপনাকে নিয়ে যাওয়া, বা সেই 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 জিনিসটাকে সাপোর্ট করা অথবা সেটার সাথে কোএক্সিস্ট করার মতো একটা অবস্থা আপনাকে নিয়ে যাওয়া, এইগুলাই করে এই ব্রেন ওয়াশিং, কন্ডিশনিং, ইনডক্ট্রিনেশন যেটাকে বললাম, সেগুলোর মাধ্যমে, বা এগুলো বলতে এটাই বোঝায় আর কি। তো এটার জন্য 3টা এলিমেন্ট বলতেছেন নেসেসারি, এটা আমরা পড়ছিলাম গতদিন, বাট যেহেতু আমরা একটু শেষটা আমাদের শেষটা একটু তাড়াহুড়া হয়েছে বা প্রপারলি শেষ করি নাই, সেহেতু আমি ভাবলাম যে আজকে আবার একটু অল্প একটু পেছন থেকে কথা বলি। জাস্ট যেটা শেষ করছি সেখান থেকেই বলতেছি, খুব বেশি পিছনে না। সো বলতেছেন 3টা এলিমেন্ট দরকার হয় এইটাকে করার জন্য, এটা করার জন্য, বা এইখানে মানুষকে। একটা হচ্ছে কি, ফিজিক্যাল এন্ড মেন্টাল এক্সজশন। ফিজিক্যালি মানুষ যখন এক্সজস্টেড থাকে অথবা মেন্টালি এক্সজস্টেড থাকে। ফিজিক্যালি এক্সজস্টেড থাকে কখন? মানুষ ধরেন সারাদিন কাজ করছে, বিকালে বাসায় আসছে, বা কি করে মানুষ এসে, মানে ইউজুয়াল সিনারিও আমি বলতেছি, প্র্যাকটিসিং মুসলিমদের কথা আমি বলতেছি না, ইউজুয়ালি যারা আমাদের নাগরিক জীবনে কি করে, আইসাই টেলিভিশনটা অন করলো ঘরে, মানে আজকে হয়তো অন্য কিছু, মোবাইল ফোনটা দেখলো বা কিছু একটা, যাই করুক না কেন সে তখন টায়ার্ড কিন্তু, এবং সে মনে করে যে মিউজিকের মাধ্যমে বা এইসবের মাধ্যমে সে রিল্যাক্স করবে, তাই না? বা এই সময়টা সে ফিজিক্যালি এক্সস্টেড, মেন্টালিও কাজ করে আসলে কিন্তু অনেকটা এক্সস্টেড থাকে। আর মেন্টালি এক্সস্টন আরো অন্য যেভাবে হয় সেগুলা ধরেন, একটা হচ্ছে কোনো বিষাদ বা কোনো বেদনা, কোনো খারাপ খবর শুনলে তো এগুলো তো হয়, বা টেনশনের সে হয়। এছাড়াও যেটা হয় অনেক সময় একঘেয়েমি বলি না আমরা একটা কথা, একঘেয়েমিতে কিন্তু মেন্টাল এক্সস্টন হয়। তো এইটা যদি এইভাবে নাও হয়, অনেক সময় ওই থ্রু মিউজিক্যাল নোটের রিপিটেশন অথবা লিরিকের রিপিটেশনের মাধ্যমে কিন্তু মানুষকে এক ধরনের মেন্টালি বিকল করে দেওয়া হয়। আচ্ছা, তো বলতেছেন যে কি হলো, একটা হলো মেন্টাল ফিজিক্যাল এক্সজশন, একটা রিপিটেশনে, যেমন বলে ফেলছি, মানে বারবার একই কথা বললে।
তখন ইন্ডোক্ট্রিনেশনটা কারেক্ট হয়। আমি দেখবেন গানের ভিতরে কিন্তু একটা দুইটা কথাই কিন্তু রিপিট করে, বা একটা লাইন রিপিট করে বারবার। হ্যাঁ, বাকিটা কিন্তু নানা রকম কথা বলে, কিন্তু তার কি কথা যেটা ওইটাই সিলেক্ট করা হয় যেন ওইটা আপনার ব্রেনের ভিতরে একদম প্ল্যান্টেড হয়ে যায়। অ্যান্ড রিডিউসিং দ্য ডিজায়ার্ড মেসেজ টু স্লোগানস, এবং যে ডিজায়ার্ড মেথডটা আপনি মেসেজটা আপনি করতে চান ওটাকে একটা স্লোগানে পরিণত করেন, একটা স্লোগানে পরিণত করেন। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, অথবা কি জানি কি জানি ওটা, বাংলাদেশ আমার বাংলাদেশ না। এই এত বছর পরে সেই স্বাধীনতার সময়কার শোনা গান, এত বছর পরে কিন্তু এই যে বাংলাদেশ আমার বাংলাদেশ, এই গানটা কিন্তু আমার 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 মাথায় আসছে। বা আরো মানে আমি আমি বলছি আপনাদের যে আমি তো গান শোনা ছাড়ছি বহুদিন, কিন্তু তারপরেও মানে স্লাইটেস্ট কোথাও একটা একটা সুর বাজছে বা একটা কথা বাজছে বা একটা কথার সাথে কথার মিল আছে, সেখান থেকে দেখা গেল আমি নিজের অজান্তেই গুনগুন করতে শুরু করছি। অনেক সময় আমি বুঝিও না যে আমি কেন করলাম এটা, নিশ্চয়ই কোথাও শুনছি বা কোথাও আসছে কানে। তো এইভাবে ব্রেনের ভিতরে প্ল্যান্টেড হয়ে যায়। শয়তান শয়তান তো মানুষের কে নিয়ে গবেষণা করছে রীতিমতো। আমি বলছি না যে মানুষের নিষ্প্রাণ দেহ যখন আল্লাহ যখন বানায় রাখছেন আদমের দেহ, তখনও প্রাণ দেন নাই, সে এসে ঘুরে ইন্সপেক্ট করে গেছে। তো দেখছে যে ভিতরটা ফাঁপা। আপনি জানেন, একটু আগেও বলছি আপনাদের যে আম, আমাদের আমাদের অধিকাংশ 70% হচ্ছে পানি আমাদের শরীরে। আচ্ছা, আর এমনি যদি আপনি ইলেকট্রন প্রোটন খেয়াল করেন তাহলে দেখবেন যে কি একটা অ্যাটমের ভিতরে বেশিরভাগ জিনিসই ফাঁপা আর কি ভিতরটা। তো এই জন্যই মানে যারা এইসব নিয়ে গবেষণা করেন তারা বলেন যে একজন মানুষকে যদি নিউক্লিয়ার মাসে কম্প্রেস করা যেত তাহলে একটা আলপিনের মাথার সমান হয়ে যেত তার মাসটা। নিউক্লিয়ার মাস বলতে প্রতিটি অ্যাটমের নিউক্লিয়াসে যে মাস আছে ওই মাসে যদি কম্প্রেস করা হতো, অর্থাৎ সমস্ত এই ফাঁকাগুলা যদি বন্ধ করে দেওয়া, ফাঁপা জায়গাগুলোকে যদি স্কুইজ করে একটা পয়েন্টে নিয়ে আসা হতো, তাহলে মানুষ একটা আলপিনের মাথার সমান হয়ে যেত। এটা এটা বোঝাইতে বললাম যে ফাঁপা ভিতরটা। যাই হোক, মানুষকে কিসে কিসে ডিসিভ করা যায় আল্লাহ তাকে দিয়েছেন সেই ক্যাপাবিলিটি, পরীক্ষা হিসাবে বা আল্লাহর ডিজাইন দিচ্ছেন আল্লাহ, কিন্তু সে এগুলো খুব ভালো করেই জানেন। তো এই যাই হোক, তো এই এই কথাগুলো আমার কথা না, এই কথাগুলো হচ্ছে যিনি যার বই থেকে আমরা উদ্ধৃতি দিলাম, ওনার নাম হচ্ছে ডেনিস উইন। বইটার নাম হচ্ছে দ্য ম্যানিপুলেটেড মাইন্ড, ব্রেন ওয়াশিং, কন্ডিশনিং অ্যান্ড ইন্ডক্ট্রিনেশন। ক্যামব্রিজের বই, 2000 সালের, যাই হোক, ইত্যাদি ইত্যাদি। তারপরে বলতেছেন when we look at music and singing, all three elements are there. মিউজিক সিঙ্গিং এর ব্যাপারে দেখবেন তিনটা এলিমেন্টই আছে এখানে। পিপল কনসিডার মিউজিক টু বি এন্টারটেনমেন্ট and hence often listen to music when they are physically and mentally exhausted, যেটা আমি বলে ফেলছি আপনাদের। ফিজিক্যালি এবং মেন্টালি এক্সস্টেড যখন হয় তখনই মানুষ কিন্তু গান শুনতে চায় বা গানের কথা চিন্তা করে। দেয়ার ইজ রিপিটেশন ইন লিরিক্স। যেমন ওই যে আমরা খুব অশ্লীল একটা গান বলি না, যে রাশিয়া পর্যন্ত এটাকে ব্যান করছে, জন বোল্টনের একটা গান ক্যান আই টাচ ইউ দেয়ার, ঘুরে ফিরে দেখবেন এই সেন্টেন্সটা বলতেছে ক্যান আই টাচ ইউ দেয়ার। তো ওইটা রিপিট করে আর কি, বারবার বলে এই কথাটা। তো বলতেছে যে রিপিটেশন তো আছেই, রিপিটেশন ইন দ্য লিরিক্স অফ এ সং, and the messages are presented in a very concise form, which is quite similar to slogan, এবং আলটিমেটলি এটা স্লোগানে পরিণত হয়। আলটিমেটলি স্লোগানে পরিণত, বহু গান আছে যেগুলো স্লোগানে পরিণত হয়েছে, আপনি দেখলেই বুঝবেন। বহু বহু গান আছে, মানুষ মানুষের জন্য, ভূপেন হাজারিকার গান, কত মানুষের মুখে এটা অলমোস্ট স্লোগান আর কি এখন। যদিও সে মুনাফিক ছিল, বিজেপির টিকিটে ইলেকশন করছে পরে, কিন্তু তখন তো শুনতে খুব ভালো লাগছে যে একটা মানে মানবতা, মানবতার গান বা মানবতার সপক্ষের গান। আচ্ছা, therefore music can successfully brainwash and condition its listener. এই কথাটা বলার জন্য এত কথা বললেন, যে মিউজিকের মাধ্যমে ব্রেন ওয়াশ করা যায় এবং কন্ডিশনিং করা যায়। কন্ডিশনার মানে এই দুইটা কথার কাছাকাছি, মানে মানে আপনি নর্মালি যেটাকে একসেপ্ট করতেন না, নর্মালি যেটা শুনতেন না, নর্মালি যেটা বলতেন না, সেটা আপনাকে দিয়ে বলানো যাবে, সেটা আপনাকে শোনানো যাবে, সেটা পক্ষে আপনাকে, এমনকি আপনাকে সেটা অ্যাডভোকেট করতেও আপনাকে দাঁড় করানো যাবে। এটা নিয়ে আমরা একটা পড়ছিলাম না আগে আমাদের আইসিডি বা স্কুলের হালাকায় আমরা পড়ছিলাম, যেটা বলে যে মিগুয়েল সাবিদো সাবিদো মেথড বলে একটা জিনিস আছে। সাবিদো মেথডটা কি হলো, মানে আপনি একটা জিনিস শুনলেন, মানে এটা 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 একটা প্লে বা একটা নাটক বা একটা ড্রামা বা একটা ইসের মাধ্যমে, কথিকা যেগুলো বলে, নাটিকা বলি, এগুলোর মাধ্যমে করা হয় ইন্ডক্ট্রিনেশনের জন্য, আপনার ব্রেন ওয়াশ করার জন্য, বা আপনাকে চেঞ্জ করার জন্য, আপনার স্ট্যান্সটাকে চেঞ্জ করার জন্য এটাকে ব্যবহার করা হয়। প্রথমে দেখবেন যে এটাকে নাটকের একজন এটা প্রপোজ করলো, আরেকজন তুমুল বিরোধিতা করতেছে,
তারপরে ওই নাটকটা চলতে চলতে উনি কনভিন্স হয়ে দেখা গেল যে উনি এখন এটার পক্ষেই করলেন। এরকম একটা টিপিক্যাল মেথড ছিল, মেসেজ ছিল অনেক বছর আগে। আমার আমার ঘরে যখন টিভি ছিল তখনকার, ওই জন্ম নিয়ন্ত্রণ নিয়ে মানে একজন রেজিস্ট করতেছে প্রথমে জন্ম নিয়ন্ত্রণ কিছুতেই সে করবে না, এটার খারাপ দিক, এটা ধর্মের বিরুদ্ধে, এটা না ওইটা না। তারপরে এক সময় সে বুঝলো, বলে বলে আসলাম বোকা এখন বুদ্ধিমান হয়েছি আর কি, মানে আসিলাম বোকা হইলাম বুদ্ধিমান, এরকম কিছু আমি ভুলে গেছি মানে ব্যাপারটা। তো এটাকে সাবিদো মেথড বলে আর কি, মিগুয়েল সাবিদো নামে একজনের গবেষণাই, যে এটা খুব এফেক্টিভ হয়। এবং এটার জন্য আপনার এই পপুলেশন কন্ট্রোলের জন্য মেক্সিকো জাতিসংঘের প্রাইজ পাইছে একবার। জাস্ট এই টেলিভিশনে ছোট ছোট নাটকের মাধ্যমে এই মেসেজ দিয়া পপুলেশন কন্ট্রোল করছে মেক্সিকো। তো এগুলো আমাদের দেশে অহরহ দেখবেন। আমি একদিন বলছি আপনাদের, কাকে বলছি আমার মনে নাই, বা কোন কোন হালাকায় বলছি মনে নাই। আপনার একদিন ওই উত্তরায় তো করতাম আমি, ওই উত্তরায় 11 নম্বর সেক্টরে হালাকা করতাম মসজিদে। তো ফিরতে ঘন্টা দুয়েক লেগে যেত অনেক সময় রাস্তায়। তো এফএম শুনতেছি একজন কোন একটা সংস্থা বা কোন একটা অফিসের বস, বয়স্ক মানুষ, তো তার সাথে ফেসবুক নিয়ে আলোচনা হচ্ছে, আমি যেখান থেকে শুনছি আর কি। তো ইয়াঙ্গার যারা এক্সিকিউটিভ আছে তারা বলতেছে, স্যার ফেসবুকের অনেক সুবিধা, অনেক ইনফরমেশন পাওয়া যায়, এটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়। প্রথমে তো উনি রেজিস্ট করছেন। তো তারপরে এক সময় উনি বলেন, আচ্ছা বাবারা তোমরা তাইলে করো, আমার কি আর এগুলো হবে, আমার তো বয়স হয়ে গেছে। বলে না স্যার আপনিও পারবেন। তখন স্যাররা একটু শিখাই টিখাই দিলে তারপরে স্যারের ভাবটা এরকম হলো যে আসলাম বোকা হইলাম বুদ্ধিমান আর কি। এইটাই সাবিত মেথড। এভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হয়, মানুষকে ইন্ডোক্ট্রিনেট করা হয় বা কন্ডিশন করা হয়। এটা আরেকটা দিক আর কি, যদিও আজকের সাথে অতটা রিলেভেন্ট না, কিন্তু আপনাদের কনসিয়াস থাকা উচিত আর কি, যে আপনারা যখন একটা জিনিসকে জন্য দরজাটা খোলেন, নিজের অজান্তেই দেখবেন যে আপনি পার্ট অফ ইট হয়ে গেছেন এক সময়। ইভেন আমি আল জাজিরার কথা বলি, আল জাজিরার কথা আগেও বলছি আবারও বলতেছি, আল জাজিরাতে আমরা অনেক সময় দুনিয়ায় কোথায় অবজেক্টিভ নিউজ তো কোথাও নাই দুনিয়ার। তারপরে একটা মুসলিম ওয়ার্ল্ডে আচ্ছা কাতারে বৈশা বলতেছে শুনি একটু, কিন্তু আল জাজিরা কি দেখাচ্ছে আপনাকে? সব স্কার্ট পরা মিনি স্কার্ট পরা মেয়েরা আল জাজিরার নিউজ পড়তেছে, তাই না? মুসলমান নামদারি যেগুলো আছে ওগুলোর অবস্থা কি, মানে একেবারে অতই অবভিয়াসলি এবং নিঃসন্দেহে ওইগুলোর দিকে তাকানো হারাম। কিন্তু আপনাকে কি নিউজের নামে বা একটু একটু আপডেটিং দুনিয়ার সম্বন্ধে একটু জানা দরকার, আপনার চোখে কিন্তু এটা সহনীয় করে তুলতেছে। এইটাও আরেক ধরনের সাবিদ এফেক্ট বলবো আমি। যে জিনিসটা আপনি কালকে মনে করতেন একেবারেই পরিত্যাজ্য, সেটাও কিন্তু আপনার কাছে সহনীয় এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করি বা অনেক সময় শেয়ার করি, আমরা অনেক সময় ভুল করি। আমাকে আমাদের এখানে আসেন আজকে এই হালাকা একজন, উনি আমাকে একদিন একটা খুবই ক্লিপটা খুব মানে সার গর্ভ জিনিস ছিল, ভিডিও ক্লিপ। বাট মহিলাটা মানে অশ্লীল কিছু না, বাট আমাদের অবভিয়াসলি মুসলিমদের মত তো আর না, উনি মুসলিম মহিলা, কিন্তু সম্ভবত মুসলিম মহিলা আমার যদি মনে পড়ে, কিন্তু মুসলিমদের ড্রেস পরে না, মানে হিজাব নিকাবের কোনো ব্যাপার নাই, নর্মাল আর কি যেটা চালু ড্রেস, বাট কোনো বিশেষ অশ্লীল কিছু যে তাও না, যেটা দুনিয়াতে নর্মাল আর কি সেটা। সো উনি আমাকে ওই ছবিটা ব্লার করে আবার পাঠাইছেন, ওইটা পাঠায় বলছেন যে স্যার এটা সার্কুলেট করেন, আপনার আপনার যেন কোনো গুনাহ না হয়। আমি তো ঠিকই বলছেন উনি, আমি মানে উনি হয়তো চিন্তা করছেন আমি তো রাগ করবো ওনার উপর, কিন্তু আমি বলছি যে না, একদম ঠিক কথা বলছেন। এই একটু একটু করে হয়, এটা সহনীয় হয়ে যাওয়া মানেই কিন্তু আপনি এক স্টেপ গেলেন গিয়ে শয়তানের রাস্তায়। তো এগুলো আসলে অনেক ফাইনার জিনিস, খেয়াল করা উচিত আমাদের। তো এখানে আরেকজন সাইকোলজিস্টের একটা করতেছেন, যে উদ্ধৃতি দিচ্ছেন। এই বইটার নাম হচ্ছে, দাঁড়ান, এটার নাম হচ্ছে স্যাটানিজম, মানে শয়তানতন্ত্র। দেখেন তারাই লিখতেছে এগুলো নিয়ে, কাফেররা লিখতেছে এটা। তারাও তো শয়তানের কনসেপ্টে বিশ্বাস করে, ইহুদিরা খ্রিস্টানরা। স্যাটানিজম ইজ ইউর ফ্যামিলি সেফ কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে বইটার নাম, বা যে লেখাটা সেটার নাম। এটা হচ্ছে আহ ওনার নাম, যিনি করছেন, যার যার ইসে থেকে উদ্ধৃত করতেছেন, সাইকোলজিস্ট জন কাপ্পাস। তার থেকে বলতেছেন, পিপল আর ট্রুলি সাসেপ্টেবল টু কনসিয়াস মেসেজেস অন এ রেকর্ড, and that excitation and melancholy can be created by music oblique sensory overload. Anytime you overload the mind, the person becomes very suggestible. আপনাকে এক্সাইট করে এবং মিউজিক্যাল মেলাঙ্কলি, মানে যে কলতান যদি আমি বলি, বা ওই ধরনের যে সমস্ত নোট গুলো আছে সেগুলো দিয়ে আপনার
আপনাকে আপনার সেন্সরি ওভারলোড মানে আপনার মাইন্ডটাকে ওভারলোডেড করে দেওয়া হয়। এটা আমরা রিয়েলাইজ করি না, অ্যাকচুয়ালি কিন্তু একটা স্ট্রেসে নিয়ে যাওয়া হয় আপনাকে। একটা স্ট্রেস, সেটা ইমোশনাল স্ট্রেস হইতে পারে, সেটা দুঃখ হইতে পারে, সেটা কষ্ট হইতে পারে, সেটা আনন্দ হইতে পারে, যেটাই হোক সেটা নর্মাল না, সেটা অ্যাবনর্মাল একটা জিনিস এবং আপনার জন্য একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। সেই ওভারলোডিংটা যখন করা হয়, ওভারলোড মানে বোঝা দিয়ে দেওয়া হয় আপনার মনের উপরে। এনি টাইম ইউ ওভারলোড দ্য মাইন্ড, দ্য পার্সন বিকামস ভেরি সাজেস্টেবল। যখনই মনটা ওভারলোডেড হয়ে যায় ইমোশন দিয়া, তখন তাকে আপনি যে কোনো কিছু সাজেস্ট করতে পারেন। সাজেস্ট কথাটার ভিতর কিন্তু পারমিসিভ সাজেস্টিভ একটা ইঙ্গিত বহ একটা জিনিসই করতে পারেন, এবং সে ওপেন টু সেই ইঙ্গিত হয়, তখন সেটা মাইন্ড করে না। তখন সেটা মাইন্ড করে না। যেমন গানের ভিতরে আমরা কত অশ্লীল কথা শুনি, কিন্তু আমরা কিন্তু মাইন্ড করি না। সে আমি যখন ছোট তখনকার গানের কথা বলছি না, জ্বালাইলে যে জলে আগুন নিভানো বিষম যায়, আগুন জ্বালেসটা আমার গায়ে। বাপ মা ছেলে মেয়ে দাদা দাদি বৈশাখ হয়তো শুনছি, আমরা কথার কথা বলতেছি। আমার দাদা আমি দেখি নাই, আমি জাস্ট একটা উদাহরণ বললাম। সবাইকে নিয়ে বসে হয়তো শুনতেছি পল্লী গীতি, তো পল্লী গীতি মার্কে গান রেডিওতে বাজতেছে। রেডিও তখন ওই নতুন নতুন ট্রানজিস্টার হয়েছে। এই গানের ভিতর দিয়ে যে কথাটা বললো, এই কথাটা যদি একটা গদ্য বা একটা এক্সপ্লেন করে আপনারা বলতো, আপনাকে ঝাড়ু দিয়ে বাড়ি থেকে বাইর করে দিত তখন, তাই না? এটাই বলতেছি যে গানের মাধ্যমে আপনি অত্যন্ত সাজেস্টিভ জিনিস, ইঙ্গিতবহ জিনিস কিন্তু মানুষকে করতে পারেন। এবং মাইন্ডটা যখন ওভারলোডেড, তখন এগুলা বা ইমোশনালি আপনাকে যখন করছে, ওভারলোডেড করে দিছে, তখন কিন্তু এগুলা আর আপত্তির ব্যাপার থাকে না। বোঝার ব্যাপার। বাবা মারা চিন্তা করবেন, এটা বেশি করে বাবা মারা চিন্তা করবেন। যারা আমার এজ গ্রুপে চলে গেছেন তাদের তো জীবন শেষ, কিন্তু এখন যাদের 2, 3, 4, 5, 10, 15 বছরের, 15 বছর অবশ্য অলরেডি লেট, 12-র আগে যাদের বাচ্চা কাচ্চার বয়স আছে আর কি, তাদের জন্য খুব বেশি বড় কনসার্ন। 12-র পরে তো আস্তে আস্তে পার্সোনালিটি ফর্ম করে যায়। এবং ওই যে আমাদের একটা বই আছে না, আল্লাহর পরিচয়, ওখানে আমি প্রিফেসে লিখছিলাম যে একটা উদ্ধৃতি আর কি, যে একটা বয়স আছে যখন দে স্টপ আস্কিং কোয়েশ্চেন্স এন্ড স্টার্ট কোয়েশ্চেনিং দ্য আনসার্স। ওই বয়সের আগে যা ইনপুট দেওয়ার দিতে হবে, ওই বয়সে গিয়ে আপনার কথা সে শুনবে না। আপনার প্রতিটি কথাকে সে চ্যালেঞ্জ করবে বা চ্যালেঞ্জ করতে পারে, বা হয়তো প্রশ্ন আপনি যে বুঝটা দিলেন, যে বুঝাইলেন, এটাকে সে কোয়েশ্চেন করবে। এটাকে মানে ওই যে বলছেন স্টপ আস্কিং কোয়েশ্চেন্স এন্ড স্টার্ট কোয়েশ্চেনিং দ্য আনসার্স। আপনার আনসার গুলোকে সে কোয়েশ্চেন করতে শুরু করবে, আপনি যে বুঝটা দিবেন তারে সেটাকে। তার আগেই এগুলার ব্যাপারে সিরিয়াস হওয়া দরকার। আমি তো মনে করি ডে ওয়ান বাচ্চারা মানে একেবারে ডে ওয়ান থেকে তাদেরকে বোঝাই দিতে হবে হু ইজ ইন চার্জ। অনেক মানুষ দেখবেন ভালোবাসার স্নেহের বাচ্চাকে কথা শুনাইতে পারেন না। এসেনশিয়ালি অন ইসলামিক জিনিসটা এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আসছে। বাচ্চারা বস আমাদের, স্লেভ গার্লস অথবা স্লেভ গার্ল উইল গিভ বাট টু দ্য মিস্ট্রেস, টু হার মিস্ট্রেস বা টু দ্য মিস্ট্রেস আর কি। মানে এটা তো হাদিস জিবরিলের একটা অংশ বললাম। হাদিস জিবরিল আল্লাহ রাসূল বলছেন যে কৃতদাসী তার মনিবের জন্ম দিবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যারে জন্ম দিয়েছে সেই মনিব, সে টার্মস ডিক্টেট করবে, সে যেটা বলবে এটা চলবে ঘরে, সেইভাবে জীবন চলবে, মায়ের কথায় চলবে না, মেয়ের কথায় চলবে। এই এই জিনিসটা তো অলরেডি অলরেডি দেয়ার, আমরা দেখি না? অলরেডি দেয়ার, কিন্তু ইভেন ইসলামিক কমিউনিটিতে অলরেডি দেয়ার। বহু মানুষ আর্গু করেন, ওয়েস্টার্ন প্যারেন্টিং এর বই পড়ে বহু মানুষ আর্গু করেন। এই জন্য আমি কিন্তু আমাদের ভিতর খুব প্রমিনেন্ট প্যারেন্টিং এর উপর প্রমিনেন্ট এক্সপার্ট থাকা সত্ত্বেও একদম ওই কি বলে নাজমা জামান, আমির জামান নাকি আছেন না, ওই যে কানাডায় থাকেন, তাদের থেকে শুরু করে দেশের ভিতরে অনেক প্যারেন্টিং এর সোর্স আছে, কিন্তু আমি কিন্তু হোলসেল এগুলা ফরওয়ার্ড করি না। বিকজ আমাদের প্যারেন্টিং এর সম্পূর্ণই ধার নেওয়া হয়েছে বিদেশ থেকে, বিদেশি থেকে, ধ্যান ধারণা থেকে। আমরা ঘাইটা কষ্ট করে দেখিও নাই যে ইসলামের ভিতরে কি আছে বা ইসলাম কি বলে। ইসলাম ইসলাম কিন্তু আপনাকে আহ, ধরেন একটা বাচ্চাকে আপনার রাগের জন্য প্রহার করবেন, এটা কিন্তু নিষেধ ইসলামে। কিন্তু প্রয়োজনে প্রহার করবেন না, এটাও কিন্তু ইসলামে বাড়াবাড়ি। তার ওয়েলফেয়ারের জন্য, সালাতের জন্য প্রহার করতে আপনাকে বলা হয়েছে। প্রয়োজনে প্রহার করতে হবে, কিন্তু ইন জেনারেল আপনার রাগ ভেন্ট করার জন্য প্রহার ইসলামে নিষিদ্ধ। তো ওয়েস্টার্ন নর্ম গুলাকে ইস্টার্ন উপরে অ্যাপ্লাই করা, এটা অত্যন্ত ডেঞ্জারাস জিনিস। ইস্টার্ন বলতে মানে কাফেরদের মূল্যবোধকে আমাদের উপরে। হ্যাঁ, কাফেররা তো এখন এখন তো যেরকম দিন আসতেছে, এখন তো আমার মনে হয় কয়দিন পরে তো অলরেডি ট্রায়াল দিতেছে, কয়দিন পরে তো তাদের কথাই সমাজ ডিক্টেটেড হবে। আমি আমি বুঝতেছি যেটা ক্লাস 2, 3, 4 এর বাচ্চাদের যদি সেলফ প্লেজারের ট্রেনিং দেওয়া হচ্ছে ইউকে তে এখন,
তো আর আর দুনিয়াতে আর কি বাকি রইলো বলেন আপনি? বাবা মার থাকার কোনো দরকার আছে নাকি? ওই চিড়িয়াখানার মতো ওই কমিউন হাউসে ছেলে পেলেদের দিয়ে দিলেই তো হয়, বাবা মার থাকার তো কোনো দরকার নেই। জন্তু জানোয়ারের সাথে মানুষের কোনো তফাৎ থাকবে না। জন্তু জানোয়ারও এই এই বয়সে, মানে যে বয়সের কথা আমি বলতেছি 2, 3, 4, এই বয়সের জন্তু জানোয়ারের যে বয়স যদি ধরেন আপনি, মানে অ্যাডোলসেন্স বা পিউবার্টির আগে, আমার মনে হয় জন্তু জানোয়ারকে এই ট্রেনিং মানে এই জিনিস তারা বোঝে বা তাদেরকে করানো হয়, যেটা ইউকে তে করানোর চেষ্টা চলতেছে আর কি, ইউকে বা অন্যান্য জায়গায়। আচ্ছা, আমরা একটু আগাই। তো বলতেছেন যে সাজেস্টেবল না ভেরি। আচ্ছা, they will take in anything that you suggest at that time because they have no defenses against it. যা বলবেন সেটাই তারা নিবে। জ্বালাইলে যে জলের আগুন, নিভানো বিষমদায়, অথবা চারা গাছে ফুল ফুটেছে ডাল ভাঙো না, এগুলো তো আমাদের ছোটবেলাকার গান। এখনকার গুলো আমি আর লিরিক জানিও না, আর বলতে পারতেছি না আপনাদের কি আছে এগুলা, আপনারা ভালো জানবেন আমার চেয়ে। কিন্তু আমি এগুলো বলতেছি আমার ছোটবেলাকার গান। হ্যাঁ, এবং রেডিওতে বাজা গান, এগুলো যে কেউ লুকায় শুনছে তা না, কোনো পপ মানে কনসার্টে গিয়ে শুনছে তা না। রেডিওতে চায়ের দোকানে বাজতেছে গান আর কি। তখন তো রেডিওই ছিল, আর কিছু ছিল না। পিপল ক্যান ওয়াক আউট অফ কনসার্টস ইন এ হাইপার সাজেস্টেবল স্টেট। মানুষজন বাইর হয় কনসার্ট থেকে, এই কাজটাই ইন্ডিয়ানরা খুব ভালো করে। তাদের সমস্ত জাতিটাকে তারা ডোপ করে রেখে দিছে গান আর সিনেমা দিয়ে। আমি দিকে গেলে আপনি অবাক হয়ে যাবেন যে মানে, আমি একবার এই তো 80 সালের কথা, এটা 80 সালে গেছি, কত বছর ধরে জানি একটা ছবি চলতেছে একটা হলে, সেই ছবির থেকে বাইর হয়েই বাইরে ছবির গানের বই, ওইটা কিনে গানটা গুনগুন করতে করতে বাড়ি যেতেছে। খাওয়ার হয়তো নেক্সট বেলা খাওয়ার ভাত নাই হয়তো ঘরে, তারপরেও মানে ওই শ্রেণীর মানুষ। মিউজিক হ্যাজ এ টেন্ডেন্সি টু ডিফিউজ থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েট মুডস। থিঙ্কিং কি বলছেন? থিঙ্কিং হচ্ছে রিজনিং, সেটাকে ডিফিউজ করে দিবে, সেটাকে ম্লান করে দিবে। আর কি আনবে? মুড আনবে। যে জন্য আমরা সবসময় বলি যে ইমোশন ইমোশন রিজনিংকে হাইজ্যাক করে, এবং ইমোশনকে যারা ম্যানিপুলেট করতে পারে তারা মানুষের রিজনিংকে ভোঁতা করে দেয়। আর এই ইমোশনের কারণেই কিন্তু মেয়েদেরকে ইসলাম জাজ হিসেবে স্বীকার করে না। মেয়েরা কিন্তু ইসলামের জাজ হইতে পারে না। আল্লাহ মেয়েদেরকে দিছেন এই ইমোশন, এটা দরকার ছিল, যে জায়গায় দরকার সে জায়গায় দিছেন। একটা বাচ্চার কান্না শুনলে মেয়েদের মিল্ক ফ্লো করতে শুরু করে রীতিমতো, দুধের জন্য যখন বাচ্চা কান্দে। এই জিনিসটার বোধটা আল্লাহ দিয়ে দিয়েছেন, ইট ওয়াজ নেসেসারি। কিন্তু এই পার্সনটাই জাজের আসনে বসে যদি ইমোশনালি কিছু একটা ডিসাইড করে, সেটাতে সে ভুল করতে পারে। এবং এটা তো মানে, এটা আমি মনে করি আমাদের ইভেন মুসলমানদের ভিতরে এখন ফ্যামিনিস্ট আছেন, যে কোনো ফ্যামিনিস্ট অরিয়েন্টেশন জারি থাকুক না কেন, উনি স্বীকার করবেন যে মেয়েদের ইমোশনটা, অ্যাভারেজ মেয়ের ইমোশনটা অ্যাভারেজ ছেলের ইমোশনের চেয়ে অনেক বেশি। যে জন্য আল্লাহ নিজের মেয়ের ওয়ালি হওয়ার রাইট দেন নাই মাকে। মা কিন্তু ওই বলি না, কম্পেনিয়নশিপের কথা যখন আসছে, 3বার মায়ের কথা বলছেন, একবার বাবার কথা বলছেন। সেই জায়গাতেও আল্লাহ নিজের মেয়ের ভবিষ্যৎ ডিসাইড কার হাতে তুলে দিবেন মেয়েকে, এই দায়িত্বটা মাকে দেন নাই। বিকজ মা কাছে এসে কেউ ঘুরঘুর করে একটু কান্দা কেটে খালাম্মা ডাইকা বললেই হয়তো দিয়ে দিল ছেলেকে, ওই ছেলের কাছে মেয়েকে তুলে দিল। বাপ সেটা করবে না। বাপ রিজনিংটা বাপের বেশি কাজ করবে, ব্রেনটা বেশি কাজ করবে দেন দ্য হার্ট, যদি ওইভাবে বলি আমরা। তো বলতেছেন যে মুড ক্রিয়েট করে, মিউজিক কি করে? মুড ক্রিয়েট করে, থিঙ্কিং কে ডিফিউজ করে। থিঙ্কিং মানে রিজনিং, আপনি এটা ভালো, এটা মন্দ, এটা কালো, এটা সাদা, এগুলা গেল গিয়ে আপনার আপনার কাছে এখন এটা কত সুন্দর লাগতেছে, একটা কত অশ্লীল একটা কথা বলতেছে একটা মায়ের বয়সী মহিলা, আপনার কাছে শুনতে কত সুন্দর লাগতেছে, বিকজ এটা মিউজিকের সুগার কোট করে আপনার দেওয়া হয়েছে। অ্যান্ড ইন টার্ন দ্য মেসেজ সিপিন। সিপিন মানে চুয়ায়া, ভিতরে ঢুকে যাওয়া। সিপিন কথাটার আমরা বলতে পারি যে মাটিতে যখন আমরা পানি পানি দেই, জমিনে পানি দেই, ফুল গাছে পানি দেই, কি দেখি? পয়লা পানিটা উপরে আসে, তারপর আস্তে 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 নাই হয়ে গেল। কোথায় গেল পানিটা? সিপ করে ভেতরে ঢুকে গেল, মাটির নিচে গেল। সিমিলারলি আপনার মস্তিষ্কের ভিতরে ঢুকে যায় মেসেজটা, যেটা দিতে যাচ্ছে। খুব সুন্দর কথাগুলা, কিন্তু ওদেরই কথা, কাফেরদেরই কথা, তাদেরই তাদেরই ওয়ার্ল্ড তো আসলে মিউজিক সিঙ্গিং, এগুলো অ্যাকচুয়ালি তাদের ওয়ার্ল্ড হওয়ার কথা, এখন মুসলমানদের হয়ে গেছে। এই ভারতবর্ষে 150 বছর আগে ওইগুলা বাইজি এবং প্রস্টিটিউটদের কাজ ছিল গান গাওয়া।
এখন তো গান গাওয়া হচ্ছে যত যত আলোকিত ফ্যামিলি, যত বেশি আলোকিত তত বেশি গায়িকা গায়ক হবে, সেখান থেকে প্রডিউসড হবে। এটা হচ্ছে এখনকার নর্মস। কিন্তু এটা এই আজ থেকে জাস্ট 150 বছর আগে বাইজিরে গান গাইতো, কোঠি বলে ওরা, কোঠাতে, মানে ওই যে বাইজি পাড়া, ওইখানে প্রস্টিটিউট আছে, মানে আরেক ধরনের প্রস্টিটিউট, তারা গান গাইতো আর কি, বা হিজড়ারা গান গাইতো। কিন্তু এখন আপনার যত পরিশীলিত তত নাচে গানে ভরপুর হইতে হবে। ইভেন মুসলিমরা, হিন্দুদের কথা এখানে আসতেছে না, হিন্দুদের কথা আলাদা, মুসলিমদের কথা আমি বলতেছি। ইন্ডিয়াতে তো এখন সব ওস্তাদ টোস্তাদ গুলা, কি উচ্চাঙ্গ সঙ্গীতের ওস্তাদ টোস্তাদ তো মুসলমান সব, এই ব্রাহ্মণবাড়িয়া থেকে গেছে, কি কি সব আছে না, কি আলী খান, অমুক আলী খান, তমুক আলী খান, যাই হোক। ইম্পর্টেন্স অফ মিউজিক ইন ফিল্ম ইন্ডাস্ট্রি, এখনকার সাবহেডিংটা ফিল্ম ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে একটা ওয়াইডার রেঞ্জ আমরা বোঝাচ্ছি। কার্টুনও আমরা এটার ভিতরে ধরবো, সিনেমা ধরবো এটার ভিতরে, নাটকটাও আমরা ধরবো এটার ভিতরে। মানে যেহেতু নাটক ফিল্ম হয় এবং ফিল্ম থেকে পরে প্রচারিত হয়, আমরা আপনার অ্যাডভার্টাইজমেন্ট গুলো ধরবো, মানে যা কিছু আর কি। ফিল্ম বলতে মানে ছায়াছবি বলতে যা কিছু বোঝায়, চলচ্চিত্র বলতে ওয়াইডার সেন্সে যা কিছু আসে সবকিছু আসবে এটার ভিতরে। এখানে বলতেছেন যে ইফ ইউ টেক মিউজিক আউট অফ পিকচার, হাইলাইটেড পোর্শন পড়তেছি আমি, the whole film industry will collapse because music is the strongest weapon through which they seduce the audience. একেবারে সত্যি কথা, আমার নিজের লাইফের কথা আমি বলতেছি। যখন সিনেমা দেখতাম, নজবিল্লা, সিনেমা হলে ঢুকতাম, দেরি হয়েছে 5 মিনিট 10 মিনিট, নিজের সিটটা হয়তো একটু ভিতরের দিকে, মানুষগুলা এমন ভাবে গ্লুড, যখন আপনি প্রথম ঢুকবেন, ঢুকে মনে হবে যে এগুলো কি, এই মানুষগুলো কি করতেছে, এটা মানে একটা মিউজিক বাজতেছে ধরেন দুঃখের সাথে, বা একটা একটা ইসে ঢং করে একটা আওয়াজ হইতেছে, আপনাদের এগুলো কি সিলি জিনিস না, মানে এইগুলো শুনতেছে এই লোকগুলো বসে বসে, শুধু শুনতেছে তা না, তারা গ্লুড, তাদের চোখটা আঠার মতো লেগে আছে। এই মিউজিক গুলো কত আনন্যাচারাল না, একটা একটা মেয়ে কাইন্দা ডায়লগ দিতেছে, তার সাথে একটা মিউজিক বাজতেছে, একটা করুণ সুর বাজতেছে, বা একজন একটা ধমক দিতেছে, তার সাথে ঢং করে একটা আওয়াজ হইতেছে, খুবই সিলি লাগবে আপনার কাছে। কিন্তু আপনি দেখলেন যে আপনারই মতো মানুষ গ্লুড হয়ে স্ক্রিনের দিকে তাকায় আছে, তাদের পায়ে পাড়া দিতেছেন, তারা একটু পাটা সরাচ্ছে না যে আপনি এখানে ঢুকবেন, এতই তারা মগ্ন এটাতে। 10 মিনিট গেল, আপনি কিন্তু তাদের একজন। আর আপনি কিন্তু এই যে মিউজিকের যে কর্কশ বা অসঙ্গতিপূর্ণ আওয়াজ মনে হচ্ছিল হলে ঢুকার সাথে সাথে, মিউজিক কেন, কথার সাথে আবার মিউজিক কেন, আপনার আর কিন্তু মনে হচ্ছে না, বিকজ ইউ আর ইন ইট অলরেডি। এটাই বলতেছেন যে যদি মিউজিক বন্ধ করে দেওয়া হয়তো, তাইলে কি হতো, কলাপস করতো সিনেমার ইন্ডাস্ট্রি বা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি, কলাপস করতো, বিকজ মিউজিক ইজ দ্য স্ট্রংগেস্ট উইপন থ্রু হুইচ দে সিডিউস দ্য অডিয়েন্স। এইটা দিয়ে আপনাকে সিডিউস করে, আপনাকে পথভ্রষ্ট করে, আপনাকে সম্মোহিত করে, বিমোহিত করে। The fact of the matter is that all the scenes in a movie, whether they are scenes of suspense, mystery, comedy, or romance, depend primarily upon music. এই যে মুডটা আপনার, আপনি যে তার দুঃখে দুঃখিত হবেন, তার খুশিতে খুশি হবেন, তার রোমান্সে রোমান্টিক ফিল করবেন, এই সব কিছু মানে বাস্তবায়িত করা হয় মিউজিকের মাধ্যমে। এটা হয়তো আপনি রিয়েলাইজ করেন না, কিন্তু এটা আমি কিন্তু ওই তো ওই ওই যুগে তার ইসলাম ছিল না আমার, কিন্তু তারপরে কিন্তু ওই যুগেই আমার মনে হতো যে এই মানুষগুলো কি উজবুক নাকি, এই মিউজিক, এটা একটা কথার সাথে মিউজিক জীবনে কোনোদিন হয়? আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলতেছেন, এর পিছনে কোন মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ওইখানে মিউজিক। এমনকি দেখেন আহ, নায়ক বা নায়িকা এখন নাইলে একটু কমছে এগুলো আর কি, নায়ক নায়িকাদের গান গাওয়ানোটা একটু কমছে এখনকার, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো কমেই গেছে, তারা এখন আর গাওয়ায় না। তারাও কিন্তু এই বাংলাদেশি ইন্ডিয়ান সিনেমার মতো এককালে ওই আপনি 100 বছর আগের, 100 বছর না, হ্যাঁ 100 বছর আগের ধরেন, বা 80 90 বছর আগের হলিউডের মুভি দেখেন, দেখবেন নায়ক নায়িকা গান গাইতেছে, হঠাৎ করে একটা ডায়লগের ভিতরে গান গাইতে শুরু করে দিল, কত আনন্যাচারাল একটা ব্যাপার। কিন্তু আপনার কাছে কিন্তু আপনি কিছুই মাইন্ড করেন না, আপনি বেশ এনজয় করে বাইরে আসেন। এটা কি হয় জীবনে কোনোদিন যে আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলতে বলতে হঠাৎ গান গেয়ে উঠছেন? এটা হয় না কোনোদিন। কিন্তু ওই জায়গায় আপনাকে এটা খাওয়াইতে পারতেছে, এই যে সিরিয়াস করা বললেন না, আপনার আপনার বোধ বুদ্ধি বিচার শক্তি সব লোপ পাইছে ওখানে, which is present during major portion of the duration of the films.
মিউজিক যদিও গানের ইটা কমছে, কিন্তু মিউজিক আছে আপনার একদম ওয়েস্টার্ন, যে যে দুনিয়ার যে কোনো দেশের সিনেমা হোক আপনি দেখেন, ব্যাকগ্রাউন্ডে তার মিউজিক আছে, এবং মিউজিকটা ওই অনুযায়ী, ডায়লগটা যে অনুযায়ী বা যে সিকোয়েন্সটা সেই অনুযায়ী কিন্তু মিউজিকটা চেঞ্জ হবে, এবং সেই মুডটা আপনার উপরে আপনাকে ইন্ডিউস করবে আপনার ভিতরে সেই মুডটাকে। The soundtracks of movies and television series have music as their main ingredient. Music হচ্ছে আসলে main ingredient, এটা আমরা রিয়েলাইজ করি না। Music can transform a trivial and silly story in a movie into something significant. যেটা বললাম যে এই গান করার এটাই বল। বাগানের ভিতরে একটা ছেলে একটা মেয়ে হাঁটতেছে, হঠাৎ করে একটা মেয়ে গান গায়ে উঠলো, এটা কি জীবনে হয় কখনো? তার সাথে আবার মিউজিক আছে, কিন্তু গানের সাথে শুধু খালি গলায় গান না তা না, গুনগুন করার না। এটা তো খুব আনন্যাচারাল একটা জিনিস, তাই না? একদম একদম কৃত্রিম একটা জিনিস, বাট আপনি মনে করেন যে এটাও ঠিক আছে। মিউজিক অ্যানিমেটস দ্য লাভ সিনস ইন এ মুভি। মিউজিক আসলে প্রেমের দৃশ্যগুলোকে অ্যানিমেট করে, মানে জীবন্ত করে বা অ্যাক্ট করে দেখায় আর কি। টু পুট ইন সিম্পলি, the seductive power of movies and dramas is enhanced dramatically with the use of music. এমনকি বাংলাদেশের যাত্রাগুলো আছে না, যে ওই খোলা আকাশের নিচে যাত্রা হইতো না এখন থেকে 100 বছর আগে, সেগুলো তো দেখবেন আপনি ঢং করে একটা মারলো, বা মানে একটা 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 আবহ আছে, আবহ সঙ্গীত, আবহ মিউজিক আছে কিছু একটা, সেটা যে ধরনেরই হোক, সেটা বাঁশি হইতে পারে, সেটা একটা ওই ডিস্ক মার্কা জিনিস, বা একটা একটা ড্রাম হইতে পারে, কিন্তু আপনাকে একটা মুডে নিয়ে গেল এটা। Every film industry in the world relies heavily on the use of music. পৃথিবীর সকল ফিল্ম ইন্ডাস্ট্রি বা প্রতিটি ফিল্ম ইন্ডাস্ট্রি মিউজিকের উপর ডিপেন্ড করে। Whether it is Hollywood, USA, India's Bollywood or Arabic dramas and movies. এমনকি আরব জগতে তো ইজিপ্ট হলো লিডিং, কিন্তু অন্যান্য দেশগুলো সিনেমা বানায়, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, এরা সবাই বানায়, উইথ দ্য এক্সেপশন অফ সৌদি আরব এতদিন। এখন সৌদি আরবও বানাবে, আর বাকিরা তো বানাই। আচ্ছা, music has the capability to express emotion in the movies in a far better way than the picture alone. শুধু পিকচার যে ইমোশন আপনার ভিতরে প্রভোগ করতে পারবে, মিউজিক তার চেয়ে অনেক বেশি গভীরভাবে আপনার ভিতরে ইমোশন বা ইমোশন জাগাইতে পারবে। This is due to the ability of music to simultaneously carry various types of emotional information in its harmony, melody, and rhythm. নানাভাবে আপনার ভিতরে সাইমালটেনিয়াসলি কয়েকটা জিনিস বললেন, একটা বললেন হারমোনি, মেলোডি, এগুলো একটু 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 ডিফারেন্ট অর্থ আছে প্রত্যেকটার, অ্যান্ড রিদম, তাল বা ইত্যাদির মাধ্যমে। আপনি শুধু একটা ড্রাম দেয়া কত কিছু করা যায়, শুধু ড্রাম। আপনি দেখবেন আফ্রিকান ট্রাইব গুলা, যে টার্জান দেখছেন না, বা টার্জানের কথা শুনছেন তো, বা আফ্রিকান ট্রাইব গুলা নিজেদের ভিতরে সিগন্যালিং করে শুধু একটা ড্রাম দিয়ে করে। এই আমাদের পাড়ায় আপনাদের বলছি বোধহয় যে মিউজিক কেন হারাম, এটা মানে একদম স্পষ্টত বুঝলাম, মানে এমনিতেও জানি আলহামদুলিল্লাহ, বাট স্পষ্টত বোঝা যায়, জাস্ট একটা ড্রাম নিয়ে একটা শিয়া ছেলে একা চান্দা তুলতে আসছিল মহরমের আগে, কত ধরনের যে বাজাইলো সে একটা ড্রাম দিয়া, এবং কত ধরনের আপনার ভিতরে এফেক্ট হবে সেটার, ইত্যাদি। যাই হোক, তো বলতেছেন যে the importance of music in the film industry can be understood from the fact that when silent movies were first introduced, প্রথমে যখন সাইলেন্ট মুভি ছিল, তখন সাইলেন্ট মুভি অর্থাৎ মুভির সাউন্ড ট্র্যাক যেটা বলে সেটা ছিল না। পরবর্তীতে তো হইলো যে একটা মুভির রিল যখন চলতেছে তখন তার সাথে সাউন্ডও বের হবে, বা সাউন্ড ট্র্যাক থাকবে পাশে, সাউন্ড রেকর্ডেড থাকবে। এটা যখন ছিল না, সবাক মুভি যখন ছিল না, নির্বাক ছিল যখন মুভি বা সিনেমা, তখন আলাদা করে হলের ভিতরে মিউজিক বাজানোর ব্যবস্থা করা হইতো, ওইটার সাথে মিলায়, মানে যা দেখানো হবে ইসে স্ক্রিনে সেটার সাথে মিলায় মিউজিকই করা হইতো, বাজানো হইতো, টু ইলাস্ট্রেট এন্ড এক্সপ্লেন দ্য অ্যাকশনস, যেন অ্যাকশন গুলো আপনি বোঝেন যে এই কোন মুডের বা কি চলতেছে, আরেকটু যেন ভালো করে বুঝেন আর কি। হার্ভার্ড ইউনিভার্সিটির সাইকোলজিস্ট একজনের কথা বলতেছেন, হিউগো মুনস্টারবার্গ was a pioneer in the area of film theory. ফিল্মের থিওরি যেটা, অর্থাৎ এটার যে থিওরিটিক্যাল সাইড, মুভি বানানোর বা সিনেমা বানানোর
যেখানে তারা মানুষের মন নেয়া, মানুষের উপর মিউজিকের ইনফ্লুয়েন্স নেয়া, ছবির ইনফ্লুয়েন্স নেয়া, কিভাবে মানুষকে টানবে, কিভাবে অ্যাট্রাক্ট করবে ইত্যাদি, যাদের গবেষণার ফিল্ড আর কি, সেই ধরনের মানুষ। তো উনি তার শেষ দিকের বই একটা, যেটা 1916 সালে পাবলিশ হয়েছে, সেখানে দ্য ফটো প্লে এ সাইকোলজিক্যাল স্টাডি, এই বইতে এই ব্যাপারে লিখে গেছেন। এই এই ফার্স্ট বই বলা যায় এটাকে ফিল্ম থিওরির উপরে, মানে সিনেমা বানানোর থিওরির উপরে। এই বইতে উনি স্ট্রেস করছেন দেয়ার শুড বি মিউজিক ইন ফিল্মস বিকজ অ্যাকর্ডিং টু হিম, মানে ওই ভদ্রলোকের মতে, মিউজিক রিলিভস টেনশন। প্রথম কথা হলো মিউজিক আপনাকে টেনশন মুক্ত করে, অর্থাৎ কি আপনি গা ছেড়ে দেন, এক ধরনের সারেন্ডার করেন, এক ধরনের কি বলবো, আনওয়াইন্ডিং হয় আপনার। মেনটেন্স ইন্টারেস্ট, আপনার ইন্টারেস্টটা ধরে রাখে, যেটা বলছেন আর কি, যে কলাপস করে যেত মিউজিক ইন্ডাস্ট্রি যদি কিছুই কি বলে, মুভি ইন্ডাস্ট্রি, সিনেমার ইন্ডাস্ট্রি যদি কোনো মিউজিক্যালি না থাকতো, জাস্ট একটা ছবি আছে, কলাপস করে যেত। এমনকি কথা আছে তাইলেও কলাপস করে যেত। ধরেন একটা ছবি আছে, আপনার একটা গল্প বলতেছে, জাস্ট একটা গল্প ধরলাম, একটা উপন্যাস, অপুর সংসার, এটা দিয়ে একটা সিনেমা বানাইছে, শুধু কথা আছে কিন্তু কোনো মিউজিক নাই, কলাপস করে যেত মিউজিক মুভি ইন্ডাস্ট্রি। সেটাই বলছেন প্রথমে, আবারও বলবেন, বা আবারও, মানে এটাতেই আমাদের কথাগুলা ঘুরপাক খাচ্ছে এখনো। তো বলতেছেন যে মেনটেন্স ইন্টারেস্ট, আপনার ইন্টারেস্ট ধরে রাখে, গিভস কমফোর্ট, আপনি কমফোর্ট ফিল করেন, অ্যারাউজেস ইমোশনস, এই আসেন আরেকটা সাইডে, আপনার ভিতর ইমোশন জাগ্রত হয়, অ্যান্ড প্রোভাইডস দ্য অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স, এবং আপনার কাছে সুশীল বা সুচারু বা পরিশীলিত মনে হয়, বা সফিস্টিকেটেড মনে হয়, আর্টিস্টিক মনে হয় জিনিসগুলোকে। He agreed that cinema is more similar to music than is to photography and drama. এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে, এই জন্য আমি আলাদা করে হাইলাইট করছি এই লাইনটা, যে সিনেমা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে মোর অফ মিউজিক, এটাতে মিউজিকটা হচ্ছে মেইন জিনিস, ফটোগ্রাফি বা ড্রামার চেয়ে। বিকজ ইন দ্য এরিয়া অফ অ্যাস্থেটিক্স দ্য আর্ট অফ মিউজিক্যাল টোন হ্যাজ, বলে ওনার একটা উদ্ধৃতি দিচ্ছেন, এটা বলে ওনার উদ্ধৃতি দিচ্ছেন, এক সেকেন্ড দাঁড়ান, হ্যাঁ এটা বলে ওনার উদ্ধৃতি দিচ্ছেন, মিউজিক্যাল টোন হ্যাজ বলে বাকিটুকু ওনারই, ওভারকাম দ্য আউটার ওয়ার্ল্ড অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড এন্টায়ারলি। যখনই মিউজিক্যাল টোন থাকে তখন আপনি বাইরের জগৎটা ভুলে যান, সামাজিক জগৎটা ভুলে যান। ওই যে বললাম গ্লুড হয়ে আছে, আপনি তার পায়ে পাড়া মারে যেতেছেন তো বসে পাটা সরাচ্ছে না, সে কনসিয়াসই না যে আপনি একজন মানুষ আসছেন তার সামনে দিয়ে যাবেন এখন। দে আনফোল্ড আওয়ার ইনার লাইফ, আওয়ার মেন্টাল প্লে, বাইরের জগৎটা ভুলায়, সামাজিক জগৎটা ভুলায় আপনি কি শুনতে চান, আপনি কি দেখতে চান, আপনার না পাওয়া জিনিসগুলা আপনার নাই, আপনার কল্পনার জগতে, আপনার জন্য কল্পনার জগৎ সৃষ্টি করছে তারা, যেটা আর কি, মানে এই শয়তানের টিম অনেক কল্পনার জগৎ সৃষ্টি করছে না। অনুপমার প্রেম পড়ছেন, 11 বছর বয়সে, শরৎচন্দ্রর বই, 11 বছর বয়সে ওই মেয়ে প্রেমে হাবুডুবু খাইতে শুরু করে আর কি, মানে বিয়ের জন্য উন্মুখ। এই জিনিসগুলো শেপ আপ করে কারা? এই থ্রু উপন্যাস, থ্রু গল্প, থ্রু নাটক, থ্রু গান, থ্রু কবিতা শেপ আপ করা হয়। সেইগুলা আপনি সমাজের বাস্তবতা বা লাইফের রিয়েলিটি ভুলে গিয়ে সেই ইমাজিনেশনে বা সাবকনশাসে বা আপনার গোপন মনের গোপন প্রকোষ্ঠে যে জিনিসগুলো উকিঝুঁকি দেয়, সেগুলার এক ধরনের, মানে বাস্তবায়ন ঠিক বলবো না, চিত্রায়ন দেখেন ওইখানে ঢুকে গিয়ে, সিনেমায় ঢুকে গিয়ে। উইথ ফিলিং অ্যান্ড ইমোশনস, ইটস মেমোরিজ অ্যান্ড ফ্যান্সিস। কি হচ্ছে, মিউজিক এগুলাকে জাগায় তুলে, মিউজিক্যাল টোন এগুলাকে ই করে, হ্যাঁ আপনাকে, দে আনফোল্ড আওয়ার ইনার লাইফ, আওয়ার মেন্টাল প্লে, মনের ভিতরে লুকায়িত যেগুলো আছে সেগুলোকে আনফোল্ড করে, সেগুলোকে আবরণ সরায় দেয় সেগুলার। উইথ ইটস ফিলিংস অ্যান্ড ইমোশনস, মিউজিকের ফিলিং এবং ইমোশন দিয়ে, ইটস মেমোরিজ
and fancies. Oh, sorry, it's an inner life. Sorry, maaf korben. They unfold our inner life, our mental play with its feelings. মানে মিউজিকের যে ফিলিং এটা দিয়ে এবং ইমোশন দিয়ে, আচ্ছা, মেমোরিজ দিয়ে এবং আপনার আপনার স্মৃতি দিয়ে, বা আগে একবার শুনছিলেন বা কোথাও শুনছিলেন সেটা দিয়ে, বা ফ্যান্সিজ। ফ্যান্সি হচ্ছে যে আপনার যে যা আপনি, যার প্রতি আপনি ইনক্লাইন, যেটা আপনার পছন্দ হয় সেগুলা। আবার পড়ি, মিউজিক হ্যাজ বলে বলতেছেন আর কি, হ্যাজ এর পর থেকে নিয়ে ওনার এইটা কোটেশনটা, ওভারকাম দ্য আউটার ওয়ার্ল্ড এন্ড সোশ্যাল ওয়ার্ল্ড এন্টায়ারলি। তারপরে সরি, মিউজিক্যাল টোনস বলে বলতেছেন, আচ্ছা, they unfold our inner life, our mental play with its feelings and emotions, its memories and fancies. আমাদের মন মানসিকতার ভিতরে যে ফিলিং আছে, যে প্রেফারেন্সেস আছে, যে ভাল লাগাগুলো আছে, যে লুকানো বাসনা আছে, যে কামনা আছে সেগুলা, যে ইমোশন আছে, যে মেমোরি আছে, আর যা কিছু আমরা ফ্যান্সি করি, এগুলো সবকিছুকে জাগায় তোলে এবং এগুলো সবকিছুকে জীবন্ত করে তোলে। In a material which seems exempt from the laws of the world, এমন একটা বস্তুর ভিতরে, বা এমন একটা মেটেরিয়াল বলতে এটা সার বস্তু, বস্তুর ভিতরে, in a material which seems exempt from the laws of the world, যেখানে পৃথিবীর নিয়ম কানুন খাটে না, তাই না? পৃথিবীর নিয়ম কানুন গুলো খাটে না। এই যে বললাম যে নায়িকা হঠাৎ করে গান গাইতে শুরু করে, এটা তো পৃথিবীর নিয়মের বহির্ভূত জিনিস। কোথাও দেখছেন পার্কে একটা মেয়ে হঠাৎ গান গাইতে শুরু করছে তার ছেলের সাথে, ছেলে বন্ধুর সাথে, বা কোথাও আর আর মানে অন্যথা দেখছেন কোথাও? মানে এই যে দুনিয়ার একটা ল আছে, দুনিয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটাকে ওইখানে করে ফেলে। মানে ওইখানে বা দুনিয়ায় কথা বলার একটা শালীনতা আছে, বা কিছু ইঙ্গিত দেওয়া যায়, কিছু ইঙ্গিত, মানে ইঙ্গিত বহ কথা দুনিয়াতে বলা নিষিদ্ধ। দুনিয়ার নিয়মে, দুনিয়ার যে কোনো দেশের নিয়মে এটা নিষিদ্ধ। কিন্তু এখানে আপনার ওই যে বললাম, ক্যান আই টাচ ইউ দেয়ার, আপনি বলেন আপনার খুন করে ফেলবে। আফগানিস্তান গিয়ে একটা মহিলার সামনে দাঁড়ায় এটা কথাটা বলেন পোস্টে, আপনাকে সাথে সাথে খুন করে ফেলবে। মানে আমি বলতেছি আফগানিস্তান পার্টিকুলারলি এই জন্য বলতেছি, মোহাম্মদ আসাদ তার রোড টু মেক্কাতে বলছিলেন যে আফগানিস্তান দিয়ে যখন ক্রস করতেছিলেন উনি খেতে কাজ করা মেয়েদের দিকে জাস্ট ঘাড় ঘুরাইছিলেন, ওনার মনে হচ্ছে ওনার জীবন নিয়ে টানাটানি। এরকম কনজারভেটিভ আর কি ওইখানকার সোসাইটি। তো এখানে কি আপনি এই কথাটা বলতে পারবেন? না, এটা দুনিয়ার নিয়মে নাই, কিন্তু আপনি গানের ভিতর বলতে পারতেছেন, একটা মিউজিক ভিডিওতে বলতে পারতেছেন। আচ্ছা, তো বলতেছেন যে exempt from the laws of the world of substance and material, musical tones which are fluttering and fleeting. ফ্লাটারিং বলতে যেটা আপনার হয়, ফ্লাটারিং বলতে আপনার যেটা আপনার রিদমিক, বা পাখির ডানা যখন পাখি করে, মানে ঝাপটায়, মানে উড়ে যখন, তখন কি হয়, একটা রিদম বা একটা ওয়েভ টাইপের থাকে না, একবার একবার বন্ধ করলো একবার খুললো, আপনি যদি একটা আওয়াজ করেন তাহলে একটা আওয়াজের একটা থাকবে না, ওয়েভ ফর্ম থাকবে না। এইটা হলো ফ্লাটারিং এর সেন্সটা হচ্ছে এটা। আর ফ্লিটিং হচ্ছে যেটা বয়ে যাচ্ছে, বহমান, চলমান, এই সেন্সটা আসে ফ্লিটিং এ। অথবা কখনো কখনো দ্রুত বয়ে যাচ্ছে সেন্সটাও আসে। তো বলতেছেন মিউজিক্যাল টোনস which are fluttering and flitting like our own mental state, আমাদের মেন্টাল স্টেটটাও কিন্তু এরকম, যে আমাদের এই মুহূর্তটা বয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, জীবনটা বয়ে যাচ্ছে, এবং আমাদের মুডের চড়াই উতরাই যেরকম থাকে, সেইভাবেই মিউজিকেরও এই ফ্লাটারিং এন্ড ফ্লিটিং দুইটা এফেক্টই আছে। আপস এন্ড ডাউনস আছে, রিদম আছে, পিকস আছে, ট্রাফ আছে, মানে উঁচু নিচু আছে, মুডের বলেন বা রিদমের বলেন বা বিটের বলেন, এবং ফ্লিটিং এবং বয়ে যাচ্ছে, একটা প্রবাহ আছে, আবহ আছে। তো এই জিনিসগুলো বলতেছেন যে এগুলাকে আনফোল্ড করে, এগুলাকে ধরেন ফ্যান্টাসি কথাটা যখন আমরা বললাম, ফ্যান্টাসি কথাটা মানে ইন দ্য ওয়ার্ড ইটসেলফ একটা কথা কি, যেটা স্বাভাবিকভাবে সম্ভব না,
স্বাভাবিকভাবে থাকার কথা না। কালকে একটা ছেলে, আমি চিনিও না তাকে, 16 বছর বয়স, ম্যাট্রিক দিবে, প্রবলেম নিয়ে আমাকে ফোন করছে, কথা বলতে বলছে। সাধারণত আমি খুব ধৈর্য সহকারে এইসব কথা শুনি, কিন্তু কালকে তাকে আমি খুব টাফ একটা ট্রিটমেন্ট দিছি। সে আমাকে বলতেছে যে সে আহ, মানে দিনের পথে আসছে, নামাজ পড়ে, এটা করে ওটাকে, বাট সে পর্নোগ্রাফি অ্যাডিক্ট হয়ে গেছে। বয়স 16 কিন্তু। আমি বললাম এ তো হইতেই পারে না, আপনি যেসব বর্ণনা দিচ্ছেন এগুলার এগুলার ভিতর থেকে এটা হইতে পারে না, নিশ্চয়ই আপনার কোথাও সমস্যা আছে। বলেন শয়তানের ওয়াসওয়াস। আমার শয়তানের ওয়াসওয়াসের কথা বললেন না, শয়তান মানুষকে কিছু করাইতে পারে না, শয়তান শুধু সাজেস্ট করে, করে হলো মানুষ। তো কি করবো এখন, মানে আমার প্রথমে মোবাইল ফোনটা ভাঙেন, তারপরে বললাম যে ওই করেন, কোন কোন জায়গা থেকে আপনার আসে, মানে এই সমস্ত সাজেশন গুলো আসে, বা কোন কোন জায়গা থেকে আপনার মাথায় কুচিন্তা আসে, সেগুলা কাট অফ করেন। সেটা কারো সঙ্গ হইতে পারে, সেটা মোবাইল ফোন ভাঙলেন কিন্তু বাসায় টেলিভিশন চলে, নাটক চলে, ওগুলা চিন্তা করেন। বন্ধুদের সাথে কি নিয়ে কথা বলেন, কার সাথে মিশেন, মসজিদে যাবেন, বাসায় আসবেন, এর বাইরে কোথাও আশেপাশে আজে বাজে জায়গায় যাবেন না, রাস্তায় ঘুরবেন না, বিলবোর্ড যাবেন না। শেষে বাইর হইলো যে তার 30 বছর বয়স্ক একজন অবিবাহিতা মহিলার কাছে তার মা ডিভোর্সি, তার মা তাকে পড়তে পাঠায়, এবং সেই মহিলা বেপর্দা, এবং সেই মহিলা ড্রেস কোড মানে না, একেবারে ঘরের ড্রেসে তার সামনে এক আধ দুজন থাকে। আমি বললাম যে আপনি আহ, এতক্ষণ ধরে আমার এত কথা বলার তো দরকার ছিল না। তো এই যে ব্যাপারটা ধরেন, এটা এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। দেখেন এই যে সিনেমা, টিভি, নাটক, ইন্ডিয়ান সিরিয়ালের কিন্তু উপজীব্য এটা এখন, বাংলাদেশেও আসছে, এটা বাংলাদেশ চলে আসছে। ইন্ডিয়ান সিরিয়ালের উপজীব্য হচ্ছে ম্যাক্রো যদি টিচারের সাথে প্রেম করে টিচারকে বিয়ে করতে পারে, ফ্রান্সের প্রেসিডেন্ট, তো আমাদের সমস্যা কি? তাই তো, ব্যাপারটা তো আসলে তাই, এরকমই মনে হবে। এইটা দিকে আমরা একটা ফ্যান্টাসি ধরবো, আমাদের সমাজে এখনো এটা একটা নিষিদ্ধ জিনিস, আমাদের সমাজে এখনো এটা একটা অস্বাভাবিক জিনিস। হারাম তো বটেই, হারাম টু দি পাওয়ার একদম হাইয়েস্ট অর্ডারের হারাম না এই টিচার বা এই যে যে ঘটনাটা আমি বললাম, এটা, এই ফ্যান্টাসিটা তার মনে যদি থেকেও থাকে, এটা সমাজে, সংসারে এটা সে উচ্চারণ করতে পারে না, এটা সে কাউকে বলতে পারে না, কারো কাছে প্রকাশ করতে পারে না। কিন্তু একটা মুভি হলের ভিতরে বা মুভি থিয়েটারের ভিতরে বা একটা প্লে বা একটা নাটক বা একটা মুভি, কি সিরিয়াল, কি বলে ওইগুলা, যেগুলা আছে না, মানে ইসের চ্যানেল গুলার যে সিরিয়াল, A to Z চ্যানেল যেগুলো আছে, সেগুলোর ভিতরে কিন্তু সে এগুলা শুনতেছে, এগুলা করতে পারতেছে, এগুলার ভিতরে সে থাকতেছে, এবং এগুলাকে সে স্বাভাবিক মনে করতে পারতেছে, বা এগুলা তার, এগুলা এগুলার গিজ গুলা খুলে দিচ্ছে ওখানে, বা এগুলাকে ওপেন করে দিচ্ছে ওখানে। এই কথাটাই বলতে চাইছেন এই প্যারাগ্রাফের ভিতরে, আপনাদেরকে বললাম আর কি, আমি যে একটু বেশি হয়তো এক্সপ্লেন করলাম। আমি এগুলো কিন্তু মূলত বলতেছি বাবা মাদের জন্য। আমার এইখানে সত্যি কথা, আমি যখন এই কথাগুলো বলি, আমার চোখের সামনে ভাসে হচ্ছে বাবা মাদের কথা ভাসে, যাদের 12 বছরের নিচের, মেইনলি 12 বছরের নিচেরই যাদের আছে, যাদের ছেলে মেয়েরা আছে, তাদের কথা কিন্তু আমার মেইনলি আসে মাথায়। উপরের গুলাও বলতে পারেন, কিন্তু 12 বছরের পরে, ওই যে আগেই বললাম যে দেরি হয়ে গেছে অলরেডি, কিন্তু 12 বছরের কম যারা আছে, তারা যদি একটু খেয়াল করে শুনেন কথাগুলা, এবং জীবনে রিলেট করতে চেষ্টা করেন, তারা না বোঝার কোনো কারণ নেই আমি কি বলতেছি। তারা এই দুনিয়াতেই বসবাস করেন, এবং তারা হয়তো তাদের কুয়ানফুসাকুম আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে সেই আগুন থেকে বাঁচাইতে পারবেন, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আচ্ছা, এরপরে এই ভদ্রলোক মারা গেছেন 1916 সালে, আমরা আগেই বলছি, যে যে বৎসরে বইটাই হয়েছে সেই বৎসরে উনি মারা গেছেন। আর ফিল্ম ইন্ডাস্ট্রি ডিড নট ইনিশিয়ালি রিয়েলাইজ দ্য সিগনিফিকেন্স অফ হিজ আইডিয়াস। ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে তার এই সমস্ত আইডিয়া গুলোকে তখনও রিয়েলাইজ করে নাই, কারণ তখনও পর্যন্ত ধরেন নির্বাক ছবি ছিল, বা ছিল, এক্সট্রা মিউজিক ইনপুট দেওয়া হইতো, বা হইতো, বা উনি আসলে কি বলছেন অত, অনেক সময় দেখা যায় যে কারো একটা কথা ওই সময় আমরা না বুঝলে অনেক পরে গিয়ে বুঝি যে আসলে তো এই কথাগুলো তো খুব দামি কথা ছিল, বা এই কথা ছিল। আহ আপনাদেরকে একটা গল্প বলছি বোধহয়, আমার শ্বশুরের একটা বই আমি তার জীবদ্দশায় পড়ি নাই, এবং শ্বশুরই তো, মানে তার বই বা এই নাটক টাটক নিয়ে আমি ইন্টারেস্টেড ছিলাম না, ওনার তো বেশিরভাগ কাজ ছিল নাটকের, আমি ইন্টারেস্টেড ছিলাম না। সুতরাং আমি ওগুলা তার
জীবদ্দশায় পড়ি নাই কখনো, কিন্তু তার একটা চমৎকার বই আমি তার মৃত্যুর পরে পড়ছি এবং আমি অনেককে সাজেস্ট করি এই বইটা পড়তে। সেটা হচ্ছে ক্রুসেডের ইতিবৃত্ত, মদিনা পাবলিশার্স এর ছাপা করা বই, ছাপানো বই। এই বইটা লিখতে গিয়ে উনি অনেক পড়াশোনা করছেন এবং আমার শ্রদ্ধা ওনার প্রতি অনেক বেড়ে গেছে যখন আমি এই বইটা পড়ছি। এই বইটা আসলে সব মুসলিমের আর কি একবার পড়া উচিত বা কালেক্ট করা উচিত। অল্প অল্প দাম, আগে তো 60 টাকা দাম ছিল, এখন কত আমি ঠিক জানি না, মানে ওইরকমই কিছু হবে, খুব অল্প দামের বইটা। আমি মনে করি যে সকলের একবার হইলেও পড়া উচিত বা কালেক্ট করে রাখতে পারেন, ক্রুসেডের ইতিবৃত্ত বইটার নাম। তো এই ধরনের ব্যাপার যে উনার জীবদ্দশায় আমি রিয়েলাইজ করি নাই যে উনি একটা বড় কাজ করছেন, কিন্তু ওনার মৃত্যুর পরে আমি রিয়েলাইজ করছি যে এই কাজটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েবল আর কি। আশকার ইবনে শাইখ ওনার পেন নেম ছিল। এই নামে বইটা পাওয়া যাবে আপনার যে কোনো ইসলামিক বুক স্টোরে পাবেন, অথবা মদিনা পাবলিশার্স এটার পাবলিশার আর কি। আচ্ছা, আমরা একটু আগাই। আপনার এরপর বলতেছেন 1927 সালে when talking movies became possible, যখন সাউন্ড ট্র্যাক আসলো মুভিতে, অর্থাৎ মুভির ফিল্মটা রোলটা চলতে চলতেই আওয়াজ বাইর হবে, মানে মুভির নিজস্ব ভয়েস থাকবে, সিনেমার নিজস্ব কথা থাকবে, নির্বাক না, সবাক। মিউজিক ওয়াজ টেকেন আউট, আচ্ছা, মিউজিক ওয়াজ টেকেন আউট অফ দ্য ফিল্মস। তখন কি করলো, প্রথমে মিউজিক সরাই নিল, যে এখন তো মিউজিকের দরকার নেই, এখন তো কথা বলেই ডায়লগ হইতেছে। আগে কথা বলা যেত না, কাজে কি কথাটা বলতেছে, কি ডায়লগটা, এটার একটা বোধ দেওয়ার জন্য মিউজিক দিয়ে আবহ সৃষ্টি করা হইতো। যখন ডায়লগ ইনকর্পোরেট করা সম্ভব হইলো ইসের ভিতরে, সিনেমার ভিতরে, মুভির ভিতরে, তখন কি করা হলো যে আপনার মিউজিক বন্ধ করে দেওয়া হলো। ওই টকি মানে সিনেমা ঘরগুলোতে যে মিউজিক্যাল ব্যান্ড রাখা হইতো, যারা মিউজিক বাজায় আপনাকে ই করবে, বা যাত্রায় যেরকম রাখা হয়, সেটা বন্ধ করে দেওয়া হলো। এখন তো ডায়লগই আছে। এটা 1927 সালের কথা বলতেছেন। মিউজিক ওয়াজ নো লঙ্গার নিডেড ইন অর্ডার টু elicit emotions and mood, এটা মনে করে মিউজিক বন্ধ করে দেওয়া হলো। উইদিন এ ফিউ ইয়ার্স মোস্ট পিপল লস্ট ইন্টারেস্ট ইন ফিল্ম, সরি, কয়েক বছরের ভিতরে মানুষের আর সিনেমার প্রতি কোনো ইন্টারেস্ট থাকলো না, সব ইন্টারেস্ট চলে গেল। কারণ ওইটা মিউজিক নাই, ওইটাকে তো খুব বিবর্ণ লাগতেছে দেখতে, শুনতে দেখতে বিবর্ণ লাগতেছে, কোনো রং নাই, কোনো মুড আসে না, কোনো ইমোশন আসে না, হ্যাঁ, কোনো রোমান্টিসিজম আসে না, কোনো ফ্যান্টাসি জাগ্রত হয় না মনের ভিতরে। They felt that there was no life in the film screen without music. তারা তারা মানে কারা, অডিয়েন্স যারা, তারা তারা ফিল করলো যে জীবনটা, প্রাণটা চলে গেছে, প্রাণটা চলে গেছে। আমার এক দিনী ভাই ওই সৌদি আরব ঘুরে আইসা দেশি আলেমদের সাথে আলোচনা করলেন যে ওই দেশে তো অনেক কিছু নাই, আমাদের মিলাদ নাই, আমাদের কাওয়ালি নাই, আমাদের নাত নাই, হামদ নাই। তো এখানকার লোকাল কোন আলেম বলছেন যে হ্যাঁ, ওইখানে ইবাদত আছে, কিন্তু ইবাদতের রূহ নাই আর কি, নিষ্প্রাণ এবাদত আর কি। আসলেও তাই। বাংলাদেশে যারা অভ্যস্ত কাওয়ালি শুইনা আর নাচ শুইনা, হামদ শুইনা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে শুইনা, যারা অভ্যস্ত, তাদের কাছে সৌদি আরবের প্র্যাকটিস করার দিনকে নিষ্প্রাণ মনে হবে। তবে মোহাম্মদ বিন সালমান বোধহয় সেটা অতদিনে বুঝছে, সে নতুন করে তো মিউজিক টিউজিকের ব্যবস্থা করতেছে, মানে অলবিট থিয়েটারে বা অন্য জায়গায়, হয়তো দিনের সাথে হয়তো যুক্ত না, কিন্তু সে হয়তো বুঝছে যে মিউজিক ছাড়া নিষ্প্রাণ সৌদি আরব। নজবিল্লাহ, নজবিল্লাহ এবং নজবিল্লাহ, এই বইটা সৌদি আরব থেকে পাবলিশড, যেটা পড়তেছি আমরা। They felt that there was no life in the film screen without music. মিউজিক ছাড়া কোনো জীবন নাই, প্রাণ নাই কোনো। এই কথাটাই বলছে যে ওই একটা ইন্টারভিউ বললাম না, একটা ক্লিপ দেখছি আমি, যে আফগান কোন একজন সুপারস্টার, জানি না সে কে, মহিলা, সে বলতেছে যে এটা জীবন নাই কোনো, মানে মিউজিক ছাড়া কি কোনো জীবন আছে, জীবনে কোনো আনন্দ নাই। তারপরে বলতেছে এমন, সৌদি আরবের রেফারেন্স দিচ্ছে যে সৌদি আরবে তো ইসলামের সবচেয়ে পবিত্র স্থান বা সবচেয়ে অনুসরণীয় জায়গা, সেখানেও তো মিউজিক খুলে দিতেছে এখন গভর্নমেন্ট। আচ্ছা, hence the film industry learned the vital lesson that emotions could not be expressed in a film without the presence of music. তাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমেরিকান ফিল্ম ইন্ডাস্ট্রি শিখলো, বুঝলো, মূল্য দিয়ে বুঝলো, বিটার এক্সপিরিয়েন্স থেকে, লস দিয়ে,
বা ইসের থেকে বুঝলো যে ইমোশনস কুড নট বি এক্সপ্রেসড ইন এ ফিল্ম উইদাউট দ্য প্রেজেন্স অফ মিউজিক। মিউজিকের প্রেজেন্স যদি না থাকে তাহলে সিনেমায় যে ইমোশন সেটা ক্রিয়েট করা যাবে না, এক্সপ্রেস করা যাবে না, হ্যাঁ, প্রকাশ করা যাবে না, বা মানুষকে সেদিকে উদ্বুদ্ধ করা যাবে না, প্রলুব্ধ করা যাবে না সেদিকে। ইন আদার ওয়ার্ডস, সরি, ইন দ্য ওয়ার্ডস অফ একজনের নাম বলতেছেন, কালিনাক। শুনতে ইন্ডিয়ান ইন্ডিয়ান লাগতেছে, বাট ইন্ডিয়ান না, উইসকনসিন হইতেও পারে, আমি জানি না। কে কালিনাক, না মনে হয় না, এই কালিন্যাক আর কি, আসলে NSC কে এরকম হবে না অবশ্য, আশা করি না আর কি। উনি বলেন 1992 সালের একটা লেখায়, সেটলিং দ্য স্কোর লেখাটার নাম বা বইটার নাম, when the possibility of synchronized speech and sound effects released sound film from its reliance upon continuous musical accompaniment, continuously accompanied by music হবে, এর থেকে যখন সিনক্রোনাইজ স্পিচ এন্ড সাউন্ড এফেক্ট, মানে স্পিচ এবং সাউন্ড, মানে মুভির ভিতরে সাউন্ড আছে, এটা যখন মিউজিকের উপর থেকে নিজেদের নির্ভরতা সরায় নিল, ইট ইনিশিয়ালি রিজেক্টেড মিউজিক এন্টায়ারলি, তখন কি করলো, মিউজিককে টোটালি রিজেক্ট করলো। অর্থাৎ বলতে চাচ্ছেন যে প্রথম যখন সবাক সিনেমা শুরু হইলো তখন তারা মিউজিক বাদ দিল টোটালি, বাট দ্য লাইফ স্প্যান of the all talking picture with no music in it was brief. The need that music filled quickly, reasserting itself. খুব অল্প সময়ের জন্য সেটা টিকছিল, তারপরে আবার বাধ্য হয়ে তারা মিউজিককে করছেন। For this reason, it has been proposed that music adds a third dimension to the two-dimensional film screen. সাধারণত এটা বলা একটা বাক্য, একটা প্রবাদ বাক্যর মতো আর কি, যে ফিল্মের স্ক্রিনটা কি, মানে ট্র্যাডিশনাল স্ক্রিন বলতেছে, 3D পিকচারের কথা বলতেছি না আমি, ট্র্যাডিশনাল যেগুলা গত 100 বছর ধরে যেগুলা চলছে সেগুলা কি, বা এখনো যেগুলো আমরা টেলিভিশনে দেখি বা কম্পিউটারের মনিটরে দেখি বা মোবাইল ফোনে দেখি, যে ছবি দেখি, ওগুলো কি টু ডাইমেনশনাল না? টু ডাইমেনশনাল, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ আছে শুধু, ফ্ল্যাট প্লেনের উপরে। সেগুলোর সাথে একটা অ্যাডেড ডাইমেনশন বলতেছেন মিউজিক। মিউজিক একটা আরেকটা এক্সট্রা মাত্রা যোগ করে। এটা একটা কথা, মানে এটা আপনার প্র্যাকটিক্যাল কথা না, প্র্যাকটিক্যাল বলতে আমি বলতেছি যে কথা না, আপনার হাতে ধরার কথা না, এটা একটা একটা মানে রূপক কথা আর কি, যে একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করে, অ্যালিগরিক কথা যদি বলেন। আচ্ছা, আমি দেখি সময় আছে নাকি আমাদের, আমাদের সময় তো শেষ। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে নিয়ে আগামী দিন পড়বো। আমার কথাগুলা একজন গতদিন কমপ্লেন, আজকে আসেন কিনা আমি জানি না, উনি কমপ্লেন করছেন যে হার্শ বা একটু কঠিন হয়ে যায়। আসলেও একটু কঠিন, আসলেও একটু চাচাছোলা হয়, কারণ আমাদের একটা ক্রাউড আছে, বিশেষ করে আইসিডির মেম্বার যারা, আইসিসির সাথে যারা দীর্ঘদিন যুক্ত, তারা আসলে কথাগুলো এই ধরনের শুনতে চান, বাস্তব সত্য কথাটা শুনতে চান, সুগার কোটিং ছাড়া, কার মনে কি, বা টু দ্য পয়েন্ট শুনতে চান। টু দ্য পয়েন্ট যদি শোনেন তাহলে আপনি বুঝবেন যে এটাতে সমস্যাটা কোথায়। টু দ্য পয়েন্ট না শুনলে অনেক সময় আপনি মানে কথাটা শুনে উঠে চলে যাবেন, আপনি বুঝবেন না যে এর ভিতরে গর্হিত কিছু আছে বা কজ ফর কনসার্ন কিছু আছে। এই জন্য অনেক সময় একটু এইভাবে বলা হয়। তারপরে যদি কারো মনে কষ্ট লেগে থাকে, আমরা দুঃখিত, আপনারা সেটা আমাদেরকে মাফ করেন, এবং আমরা আমাদের অপারগতার জন্য আমরা দুঃখিত যে আমরা মুফতি ম্যাঙ্ক অথবা নোমান আলী খানের মতো করে সুন্দর করে বলতে পারি না কথাবার্তা। তবে এটাও ঠিক যে এক একটা এক একটা ডেলিভারির এক একটা পারপাস থাকে। আমাদের পারপাস হচ্ছে মানুষকে রিয়েলাইজ করানো, ঘুম থেকে জাগানো, মানুষ যেন কমপ্লেসেন্ট না থাকেন, আত্মতৃপ্তিতে বা পরিতৃপ্ত না থাকেন যে আমি তো ঠিকই আছি, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখছি, টুপি পড়ি, হিজাব করি, নেকাব করি, আমি তো ঠিকই আছি। ঘরের ভিতর আমার 24 ঘন্টার ভিতর 18 ঘন্টায় ছেলে মেয়ে ট্যাব দেখে আর আপনার মিউজিক মিউজিক ভিডিও শুনে দেখে, বা আরো যা কিছু আছে। আমি তো সবসময় বলি যে এগুলা হচ্ছে ওই যে
চৌবাচ্চার অঙ্ক করতাম আমরা স্কুলে, যে একটা চৌবাচ্চার একটা নল দিয়া এত হারে পানি পড়ে, আর আরেকটা নিচে একটা ফুটা আছে, সেখান দিয়ে এত হারে পানি বাইর হয়ে যায়। তো কতক্ষণে চৌবাচ্চাটা ভরবে? তো এটা অঙ্কটা ট্রিক ছিল যে যেটা বাইর হয়ে যাচ্ছে আর যেটা ঢুকতেছে তার ভিতর ডিফারেন্স যেটা, ওটা দিয়ে আপনি হিসাব করবেন যে কতক্ষণ এটা ভরবে। এটা অ্যাজিউমিং যে বাইর হওয়ার ফুটাটা, যে ফুটা দিয়ে যে হারে ঢুকতেছে তার চেয়ে বাইর হওয়ার রেটটা কম। কিন্তু বাইর হয়ে যাওয়ার ফুটাটাই যদি বড় থাকে, তাহলে আপনি কি কোনোদিন এই ট্যাঙ্কি ভরতে পারবেন? সেইভাবে আমাদের সকল সকল প্রচেষ্টা, ছেলে মেয়েদেরকে মানুষ করার, ইসলামাইজ করার, ইসলামের দীক্ষা দেওয়ার, শিক্ষা দেওয়ার যে প্রচেষ্টা, সব শেষ হয়ে যাবে যদি ওই এন্টারটেনমেন্টের ফুটা দিয়ে আমাদের শিক্ষাগুলো বাইর হয়ে যায়। মিউজিক বলেন, এই মুভি বলেন, পর্নোগ্রাফি বলেন, নাটক বলেন, কার্টুন বলেন, পাবজি বলেন, এগুলা দিয়ে যদি বাইর হয়ে যায়। এই জন্য এত কথা বলা, যেন আপনারা রিয়েলাইজ করেন যে সিচুয়েশনটা কত ডায়ার। আমরা আজকে আমাদের আয়োজন এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।